বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে সমাধিতে মানুষের ঢল কবর জিয়ারত করলেন স্বজনরাও। গুলশানের আজাদ মসজিদে বিশেষ দোয়ায় অংশ নিলেন তারেক রহমান। নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে খুলে ফেলা হলো দলীয় ব্যানার ফেস্টুন। তারেক রহমানের নির্দেশে পর্যায়ক্রমে সরানো হবে সারা দেশে, জানালেন রিজভী। সারা দেশে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের ব্যস্ততা। জামায়াত নেতা আজাদ ও নাগরিক ঐক্যের মান্নান প্রার্থিতা বাতিল, বাদ পড়লেও সুযোগ পাবেন আপিলের। ওসমান হাদি হত্যা বিচার আদায়ে আজ থেকে মার্চ ফর ইনসাফ কর্মসূচির ডাক। সব দলের সঙ্গে বৈঠক করবে ইনকিলাব মঞ্চ। ৭ জানুয়ারির মধ্যে চার্জশিট দাবি। এবং বাংলাদেশের বাজার ধরতে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে পারল না ফ্রান্স। 14টি বোয়িং উড়োজাহাজ কিনতে চিঠি দিল বিমান। এয়ারবাসের চেয়ে সাশ্রয়ী বলছেন বিশেষজ্ঞরা। দেখছিলেন শিরোনাম। ভোরের সময়ের সঙ্গে আছে আইরিন আয়াত। দাফনের 2 দিন পরও বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ভিড়। শুক্রবার পরিবারের সদস্যদের নিয়ে দাদির কবর জিয়ারত করলেন জাইমা রহমান। এছাড়া সমাধিতে ফুল দেন বিএনপি নেতাকর্মীরাও। তারা বলছেন, বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রতীক। তার আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন আগতরা। শুক্রবার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে আসেন তার পরিবারের সদস্যরা। বোন, ছোট ছেলের স্ত্রী, নাতনি জাইমা রহমান, জাহিয়া রহমান সহ স্বজনরা কিছুক্ষণ সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন। কবর জিয়ারত করে কোরআন তেলাওয়াত করেন তারা। দোয়া ও মোনাজাতে রুহের মাগফিরাত কামনা করেন। পরিবারের সদস্যরা সমাধিস্থল ত্যাগ করলেও আবারও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়। ছুটির দিনের সকালে তীব্র শীত উপেক্ষা করে দূর দূরান্ত থেকে ছুটে আসেন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। হাতে ফুল, চোখে অশ্রু নিয়ে সমাধিতে শ্রদ্ধা জানান তারা। নেত্রীর জন্য একটু দোয়া করা, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্থান দান করেন। বাচ্চাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি যে দেখো, এমন একজন মহিয়সী নারী যার জীবনী আমি আমার বাচ্চাদের সাথে শেয়ার করি। মরহুম খালেদা জিয়ার কবর দেখতে এসেছি এক নজর। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কোরআন তেলাওয়াত করে যাচ্ছি। 17 বছরে তিনি ক্ষমতায় না থাকলেও মানুষের হৃদয়ে যে আছেন, এটার বহিঃপ্রকাশই। ম্যাডামের আদর্শকে বুকে ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে সমস্ত চ্যালেঞ্জকে আমরা মোকাবেলা করতে পারব। সমাধিতে ফুল দেন বিএনপি নেতারাও। তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। পরিকল্পিতভাবে বেগম জিয়াকে স্লো পয়জনিং এর মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ নেতাদের। আমরা বাংলাদেশের পক্ষের সকল যে রাজনৈতিক শক্তি রয়েছে, গণঅভ্যুত্থানের পরবর্তী সময় সকল যে রাজনৈতিক দল রয়েছে, আমরা চাই সকলে আমাদের পূর্বের ভেদাভেদ ভুলে গিয়ে আগামীতে সকলে মিলে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলব। তাকে স্লো পয়জনের মাধ্যমে হত্যার উদ্দেশ্য ছিল, সেটাই আজকে হয়েছে। এই হত্যার দায় আওয়ামী লীগ শেখ হাসিনা এড়াতে পারবেন না। ওনাকে অযথাই অত্যাচার করে, অনাচার করে বিনা চিকিৎসায় যাতে উনি বেঁচে না থাকেন, এইভাবেই ওনাকে আমাদের কাছে ছিনিয়ে নেওয়া হলো। জুমার নামাজ শেষে বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ভিড় আরও বাড়ে। প্রায় 2 দশক ছিলেন ক্ষমতার অনেক দূরে। দীর্ঘ সময় কেটেছে হাসপাতালের বেডে। তবুও মানুষের হৃদয়ে ছিলেন, আছেন, থাকবেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। দাফনের 2 দিন পরও এই সমাধিস্থলে ভিড় তারই জানান দিচ্ছে। জিয়া উদ্যান থেকে তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এদিকে সংগ্রামী নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। গুলশানের আজাদ মসজিদে বিশেষ দোয়ায় অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবারের সদস্যরা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর গুলশানে আজাদ মসজিদে আসেন তার বড় ছেলে তারেক রহমান। এ সময় বিএনপির বহু নেতাকর্মীও মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন। আসরের নামাজ শেষে দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ স্থায়ী কমিটির নেতারা। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তাদের ছোট ছেলে আরাফাত রহমান কোকর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন মুসল্লিরা।
মসজিদের দ্বিতীয় তলায় মোনাজাতে অংশ নেন তারেক পত্নী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ও ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান সহ পরিবারের সদস্যরা। দোয়া ও মোনাজাত শেষে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনের প্রতি ধন্যবাদ জানান তারেক রহমান। এর আগে বাদ জুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে দোয়া ও মোনাজাত করা হয়। এতে অংশ নেন সাধারণ মুসল্লিরা। একই দিন রাজধানীর ঢাকা সহ দেশের বিভিন্ন বিভাগ ও জেলার মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এদিকে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাত করেন শিক্ষার্থীরা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সন্ধ্যায় ঢাকা শহরে কেন্দ্রীয় মন্দিরে মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত শোক সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, বেগম জিয়াকে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, অথচ তিনি জেলে গেলেন হাঁটতে হাঁটতে আর বের হলেন চরম অসুস্থ হয়ে। ব্যক্তিজীবনে বেগম খালেদা জিয়া একদিকে যেমন ধর্মপ্রাণ ছিলেন, অপরদিকে তিনি অসাম্প্রদায়িক এক মানুষ ছিলেন। মন্দিরে পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি আয়োজিত শোকসভায় আপোষহীন নেত্রীর আত্মার শান্তি কামনা করেন সবাই। তার এই মৃত্যু আমি মনে করি এটি একটি হত্যাকাণ্ড। শেখ হাসিনা একজন মহিলা, তিনি হাঁটতে হাঁটতে গেলেন জেলখানার ভিতরে, ফিরে আসলেন অর্ধলাশ হিসেবে। তার মানে জেলখানার ভিতরে তার ওষুধে, তার খাবারে নানাভাবে কারসাজি করা হয়েছে। তিনি যাতে তিলে তিলে ক্ষয়ে ক্ষয়ে তিনি নিঃশেষ হয়ে মৃত্যুর মধ্যে ঢলে পড়েন, সেই ব্যবস্থাটা সেদিন করা হয়েছে। বেগম জিয়ার দর্শনকে ধারণ করে এগিয়ে যাবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। শুক্রবার সকালে চট্টগ্রামে প্যারেড মাঠে এক অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপি শান্তিপূর্ণ ও স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা কথা বলে গেছেন বিএনপির পক্ষ থেকে, বাংলাদেশ হবে রেইনবো নেশন, সব রং মিলে রংধনু হয়েছে। সেই বাংলাদেশকে দেখতে চেয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ওনার চিন্তা, ওনার দর্শন, ওনার ভাবনা, রেইনবো নেশনের ধারণা আমাদের হৃদয়ে আমরা ধারণ করেছি। এটাকে আমরা ধারণ করে স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চাই। এই ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না। এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তৃতীয় দিনের মতো শোক পালন করছে বিএনপি। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খুলে ফেলা হয় দলীয় ব্যানার। পর্যায়ক্রমে সারা দেশে এই কর্মসূচি চলবে বলে জানান দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শোকাবহ পরিবেশ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের তৃতীয় দিনে অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা এবং দলীয় পতাকা। চতুর্থ দিনের মতো কার্যালয়ে টাঙানো কালো পতাকা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শেষ শোক বইয়ে স্বাক্ষর করেছেন দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চলে কোরআন তেলাওয়াত ও মোনাজাত। আমরা সব মানুষের কাছে বলতে চাই যেন দলমত নির্বিশেষে দোয়াটাই করতে। শোককে শক্তিতে পরিণত করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করার অঙ্গীকার নেতাকর্মীদের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার মাধ্যমে এই দেশটা যেন সুন্দরভাবে শাসন করে। শুক্রবার সকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খুলে ফেলা হয় দলীয় ব্যানার ফেস্টুন। যদিও এটা রাজনৈতিক মত প্রকাশের একটি মাধ্যম এইভাবে, কিন্তু এটা যদি কারো অধিকারকে লঙ্ঘন করে এটা ঠিক না। এই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের নেতা বলেছেন যে আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ব্যানার ফেস্টুন 3 দিনের মধ্যে আমরা এটা পরিষ্কার করে ফেলব। যুবদল এবং ছাত্রদলের সদস্যদের শহরের ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলার দায়িত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে পর্যায়ক্রমে দেশজুড়ে কর্মসূচি পালন করা হবে বলে জানান দলের সিনিয়র নেতা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম এগিয়ে চলছে পুরোদমে। সারা দেশে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে ব্যস্ততা। কক্সবাজারে জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ ও বগুড়ায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার প্রার্থিতা বাতিল করা হয়। তবে আপিলের সুযোগ থাকছে 9 জানুয়ারি পর্যন্ত। তফসিল অনুযায়ী পুরোদমে এগিয়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম। 4 জানুয়ারি পর্যন্ত চলবে মনোনয়নপত্র যাচাই বাছাই। এই কার্যক্রমের চতুর্থ দিনে প্রতিটি সংসদীয় আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্রের তথ্য যাচাই করা হয়। নানা অনিয়মের কারণে বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার হলফনামায় তথ্য গরমিল থাকায় বগুড়া 2 আসনে তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। আর কক্সবাজার 2 আসনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। আজকের এই অ্যাকসেপ্টেন্সের মধ্য দিয়ে প্রমাণ হলো ধানের শীষের জনপ্রিয়তা, বিএনপির জনপ্রিয়তা। ঈদের মতো উৎসব মুখর পরিবেশে মানুষরা ভোট কেন্দ্রে যাবে, সেটা হতে গেলে গভর্নমেন্টকে এই আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো করতে অবৈধ সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে, অস্ত্র উদ্ধার করতে হবে। রিটার্নিং কর্মকর্তারা বলছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের অনুষ্ঠানের লক্ষ্যে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখা হবে। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। 37 বগুড়া 2 সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলকারী জনাব মাহমুদুর রহমান মান্না এর মনোনয়নপত্রটি পরীক্ষা করলাম, পরীক্ষান্তে মনোনয়নপত্রটি বাতিল করলাম। তফসিল অনুযায়ী 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি রোববার পর্যন্ত মনোনয়ন যাচাই বাছাই হবে। তানজিল হাসনাত, সময় সংবাদ। এদিকে নির্বাচনী লড়াইয়ে রাজনৈতিক দলগুলোর কাছে উপেক্ষিত নারী প্রার্থী মনোনয়ন। এমনকি জুলাই সনদে দেয়া 5% নারী মনোনয়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা রক্ষা করেনি দলগুলো। সারা দেশে 2500-এর বেশি মনোনয়ন জমা পড়লেও নারী মাত্র 110 জন। দলগুলো বলছে, মাঠের হিসাব নিকাশের কারণে অনেক ক্ষেত্রে সম্ভব হচ্ছে না কাঙ্ক্ষিত সংখ্যায় নারী প্রার্থী মনোনয়ন। তবে বিশ্লেষকরা দায়ী করছেন দলগুলোর সদিচ্ছাকে। ফারুক ভূঁইয়ার রিপোর্ট। রাজপথে লড়াই, আন্দোলন, স্লোগান, মিছিলে সামনের কাতারেই চোখে পড়ে নারীদের। তবে ক্ষমতার হিসেব নিকেশে অনেকটি বদলে যায় দৃশ্যপট। এবারের জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতার ক্ষেত্রেও পিছিয়ে রাখা হয়েছে নারীদের। 3টি ধর্মভিত্তিক দল বাদে 27টি দলের প্রতিশ্রুতি ছিল জুলাই সনদ সইয়ের পরবর্তী নির্বাচনে প্রতিটি দল ন্যূনতম 5% আসনে নারী প্রার্থীকে মনোনয়ন দেবে। ধাপে ধাপে তা উন্নীত হবে 33%। কিন্তু বাস্তবে অনেক দল তার ধারে কাছেও যায়নি, বরং নির্বাচনে দৌড়ে থাকা অর্ধেকের বেশি দল কোনো আসনেই নারী প্রার্থী দেয়নি। 5% প্রতিশ্রুতি পূরণে 300 আসনের বিপরীতে নারী প্রার্থী দিতে হবে 15টিতে। সদ্য প্রয়াত বেগম জিয়ার 3 আসনের বাইরে এবার বিএনপি থেকে মনোনয়ন জমা দিয়েছেন 10 নারী। অন্যদিকে জামায়াতের নেতৃত্বাধীন 10 দলীয় জোটভুক্ত দলগুলোর দাখিল করা মনোনয়নের মধ্যে নারী কেবল এনসিপির 3 প্রার্থী। নির্বাচনী দৌড়ে থাকা অন্যান্য দলগুলোর নারী মনোনয়নের চিত্রও আশাব্যঞ্জক নয়। সব মিলিয়ে সারা দেশে 2582টি মনোনয়ন জমা পড়লেও নারী প্রার্থী মাত্র 110 জন। কিন্তু নারীদের মনোনয়ন দিতে রাজনৈতিক দলগুলোর কেন এত অনীহা? উত্তরটা প্রায় অভিন্নই। অনেক জায়গায় নারী আছে, কিন্তু সেখানে আবার আমাদের পুরুষ প্রার্থীর হেভিওয়েট প্রার্থী রয়ে গেছে, নারীকে নামতেই দেয় না। সব মিলিয়ে সরাসরি নির্বাচন করে নারীরা এই পর্যায়ে আসাটা আসলে কিছু সীমাবদ্ধতা আছে। বিশ্লেষকরা মনে করেন, পুরুষতান্ত্রিক চিন্তা ভাবনায় প্রান্তিক অবস্থানে যাচ্ছে নারীর ক্ষমতায়ন। শুধু ভোটার হিসেবেই বিবেচনা করছি, তারা যে ভোট পেতে পারেন, প্রার্থীও হতে পারেন, সেই জায়গায় কিন্তু আমাদের মন মানসিকতার উত্তরণ ঘটেনি। ঐকমত্য কমিশনেও তাদের পক্ষ থেকে প্রস্তাব করা হলো বড় বড় দলগুলোর 5 থেকে 7%। ঠিকই দয়া দাক্ষিণ্য। এর আগে 11 সরকারের সময় নির্বাচন কমিশন 2020 সালের মধ্যে 33% নারী নেতৃত্বের শর্ত বেঁধে দিল, তা পূরণ করতে পারেনি রাজনৈতিক দলগুলো। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, সরাসরি ভোটে সংসদের সাধারণ আসনে নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর জন্য অপেক্ষায় থাকতে হবে আর কতকাল? নাকি মোটা দাগে সংরক্ষিতই থাকবে আইনসভায় নারীর প্রতিনিধিত্ব? ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করেই নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার সকালে মাগুরার সাংবাদিকদের তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। ভালো একটা নির্বাচন হবে এবং সেই অনুযায়ী
আমরা সারা বাংলাদেশে একটা বিপুল সমারোহ দেখছি, বিপুল সাজসজ্জা সমারোহ। সমস্ত জনগোষ্ঠী, আমাদের মুসলমান ভাই বোন, হিন্দু ভাই বোন, খ্রিস্টান ভাই বোন, আমাদের পাহাড়ি ভাই বোন, সবাই যাতে সুন্দরভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন সেটা আমরা চেষ্টা করছি। ইন্টারন্যাশনাল আগ্রহটা খুবই বেশি। তারা দেখছে যে বাংলাদেশ একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের পর্যায়ে আছে এবং তারা আমাদের মতোই তারাও আশাবাদী যে বাংলাদেশে একটা স্মুথ ডেমোক্রেটিক ট্রানজিশন হবে, একটা সুন্দর ইলেকশন হবে। হত্যায় বিচার দাবিতে আজ থেকে মার্চ ফর ইনসাফ কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। 7 জানুয়ারির মধ্যে হাদি হত্যার বিচারের চার্জশিট দাখিলের সময়সীমা বেঁধে আলটিমেটাম দিয়েছে সংগঠনটি। নয়তো 7 জানুয়ারির পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ইনকিলাব মঞ্চের নেতারা। আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই শুক্রবার জুমার নামাজের পর শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে জড়ো হন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে শাহবাগ ও এর আশপাশের এলাকা। ওসমান হাদির দীর্ঘদিনের সহযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের অন্তর্বর্তী সরকারকে 7 জানুয়ারির মধ্যে হাদি হত্যার বিচারের চার্জশিট দাখিলের সময়সীমা বেঁধে দিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। আমাদের কাছে সরকার সময় দেবে 7 তারিখ পর্যন্ত। আমরা দেখছি যে আমরা যে 22 কার্যদিবস বাকি আছে এর মধ্যে 7 তারিখকে আমরা গণনা করতে চাই। 7 তারিখের পরে আমরা চূড়ান্ত আন্দোলনে যাব। এরপরে এই সরকার থাকলে কি চলে গেল এগুলো আমাদের দেখবার বিষয় না। শনি ও রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে হাদি হত্যার বিচার সহ 4 দাবি নিয়ে আলোচনা করার কথাও জানান জাবের। এছাড়াও শনিবার থেকে মার্চ ফর ইনসাফ কর্মসূচির ঘোষণা দেন তিনি। আগামীকাল থেকে 6 তারিখ পর্যন্ত আমাদের কর্মসূচি হচ্ছে মার্চ ফর ইনসাফ। সরকারের সাথে কথা বলবো, রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবো। যদি আমাদের কাছে মনে হয় যে তারা আমাদেরকে সহযোগিতা করতে ইচ্ছুক না, আগামীকাল আমরা এখানে সারাদিনের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করবো। আমরা রাতেও বাসায় যাব না। প্রয়োজনে আমাদের যদি হরতাল ডাকতে হয় আমরা হরতাল ডাকবো। আমাদের যদি প্রয়োজনে পুরো বাংলাদেশ অবরোধ ডাকতে হয়, জেলা, উপজেলা, গ্রাম সব জায়গায় আমরা প্রয়োজনে অবরোধ ডাকবো। হাদি হত্যাকারীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই লক্ষ্যে নির্মাতা প্রতিষ্ঠানকে অফিসিয়ালি চিঠি দিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি। এয়ারক্রাফটগুলো কিনতে সংস্থাটির প্রয়োজন হবে প্রায় 35,000 কোটি টাকা। দেরিতে হলেও বহরে নতুন উড়োজাহাজ কেনার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে এভিয়েশন বিশেষজ্ঞরা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। যুক্তরাষ্ট্র সরকারের বাণিজ্য শুল্কের পরিমাণ কমানোর লক্ষ্যে দেয়া প্রতিশ্রুতি আরও শক্তভাবে বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিভিন্ন পণ্য আমদানি বাড়ানোর পাশাপাশি এবার মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে প্রাথমিকভাবে 14টি এয়ারক্রাফট কেনার প্রস্তুতি নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ইতোমধ্যে সংস্থাটির পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বোয়িংকে। বোর্ড মিটিং এ নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে আমরা বোয়িং থেকে 14টা এয়ারক্রাফট কিনবো। অনুমোদিত 14টি উড়োজাহাজের মধ্যে 10টি ড্রিমলাইনার ও 4টি কেনা হবে ম্যাক্স মডেলের। আর বহরে বর্তমানে 19টির মধ্যে 14টি বোয়িংয়ের তৈরি। বিশেষজ্ঞরা বলছেন ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এয়ারবাসের চেয়ে সাশ্রয়ী বোয়িং এয়ারক্রাফট। হয়তো 35 পর্যন্ত যাবে এই এয়ারক্রাফটগুলো ডেলিভার করতে। বিমানের যে এখন আমি সবসময় বলি ইয়াংগেস্ট ফ্লিট, এটা কিন্তু আর খুব একটা ইয়াং থাকবে না তখন। এবং 15 বছর এয়ারক্রাফটের এজ হলে মেইনটেন্যান্সের খরচ অনেক বেড়ে যায় এবং ফিউয়েল কস্টও বাড়ে, কারণ ডিপেন্ডিং অন দি এজ অফ দি ইঞ্জিন। আমরা যদি একটা 7.5 থেকে 15 বছরের হিসেব করি তাহলে দেখা যায় যে মেইনটেন্যান্স কস্ট আর ইনিশিয়াল যে প্রাইসে ধরে কেনা হলো, এই দুটো মিলিয়ে এয়ারবাস যে আরও সাশ্রয়ী সেটা মনে হয় না। নতুন 14টি এয়ারক্রাফট কিনতে বাংলাদেশ বিমানের সম্ভাব্য ব্যয় হবে প্রায় 35,000 কোটি টাকা। বহরে যুক্ত হতে পারে 2031 সালের শেষ থেকে 2035 সাল পর্যন্ত। তবে লাভের অঙ্ক কার্গো বিমানে বেশি হলেও নতুন বহরে কেন উদ্যোগ নেই সে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। কার্গোতে হলো প্রফিট বেশি, আর বিমান সমস্ত কার্গো হ্যান্ডলিং করে। তারা জানে, বিমান কার্গোর লোকেরা, যে কার্গো কোত্থেকে আসছে, কোথায় যাচ্ছে। এই মার্কেটটা বিমান আসলে ক্যাপিটালাইজ করা দরকার এবং বিমানের এই যে ফ্লিট এক্সপ্যানশন, আমি মনে করি এই ফ্লিট এক্সপ্যানশনের মধ্যে সিরিয়াসলি কার্গো এয়ারক্রাফট কনসিডার করা উচিত।
এবং স্ট্রেট ওয়ে যদি বলে যে বিমান একবারে এত বড় এক কার্গো এয়ারক্রাফট নিয়ে আসবে, তা পারবে কি পারবে না, পারতে তো হবেই, কিন্তু মানে অন্যান্যরা যদি এখান থেকে পারে তাহলে আমরা পারবো না কেন? বাংলাদেশের সঙ্গে ব্যবসা সম্প্রসারণে প্রায় দীর্ঘ ৩ বছর ধরে নিজ দেশের এয়ারক্রাফট বিক্রির লক্ষ্যে কূটনৈতিকভাবে তৎপর ছিল ফ্রান্স ও যুক্তরাষ্ট্র। তবে দ্বিপাক্ষিক বাণিজ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তির অংশ হিসেবে বোয়িংয়ের কাছ থেকে 25টি উড়োজাহাজ কেনার কথা জানিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। এর অংশ হিসেবেই এবার নতুন এই সিদ্ধান্ত নিল সরকার। বাণিজ্য, কৃষি, ওষুধ রফতানির সহ বিভিন্ন খাতে ব্রাজিলের সঙ্গে 18টি চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী মার্চ বা এপ্রিলে দেশটির পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরকালে চুক্তিগুলো চূড়ান্ত হবে বলে জানিয়েছেন ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশি পণ্য প্রবেশে উচ্চমাত্রার শুল্ক কমানো গেলে অপার বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানো সম্ভব। ব্রাজিল থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন প্রসূন আশিস। পাহাড়, সমুদ্র আর জলাভূমির অপরূপ সৌন্দর্যের দেশ ব্রাজিল। মিল রয়েছে বাংলাদেশের প্রকৃতির। দুদেশের সুসম্পর্ক থাকলেও বাড়েনি বাণিজ্য। ব্রাজিল থেকে সয়াবিন তেল, চিনি, তুলা, পশুখাদ্য ও চামড়াজাত পণ্য আমদানির বিপরীতে দেশটিতে স্বল্প পরিসরে অল্প কিছু পণ্য রপ্তানি করে বাংলাদেশ। তৈরি পোশাক, ওষুধসহ বিভিন্ন পণ্য রপ্তানির সম্ভাবনা আটকে আছে ভাষাগত জটিলতা, দূরত্ব ও পরিবহন ব্যয়ে। সঙ্গে বাংলাদেশি পণ্য প্রবেশে উচ্চমাত্রার শুল্কের কারণে ব্রাজিলের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাড়ছেই। সবশেষ তথ্য অনুযায়ী দুদেশের $4 বিলিয়ন বাণিজ্যে বাংলাদেশের ঘাটতি প্রায় 1.4 বিলিয়ন। ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা বলছেন, সমস্যা দূর করা গেলে খুলে যেতে পারে বাণিজ্যের অপার সম্ভাবনা। এই মুহূর্তে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর কোনো বিকল্প নাই। রেডিমেড গার্মেন্টস ব্রাজিলের বাজারে না, শুধু এন্টার মার্কাসুর কান্ট্রিগুলোতে অ্যাবাউট 35% ডিউটির একটা বিষয় আছে। ব্রাজিলের মতো একটা অর্থনীতিকে সাথে নিয়ে যদি আমরা মার্কাসুর কান্ট্রিগুলোর সাথে নেগোশিয়েট করি, তাহলে আমার মনে হয় রেজাল্টটা ব্রাজিল সহ মার্কাসুরের সবগুলো দেশের জন্য, পুরো দক্ষিণ আমেরিকার জন্য প্রযোজ্য হবে এবং আমরা স্বল্প শুল্কে দক্ষিণ আমেরিকান মার্কেটে আমরা তৈরি পোশাক সহ আমাদের অন্যান্য পণ্য যেমন ফার্মাসিউটিক্যালস প্রোডাক্ট, আমাদের লেদার গুডস, আমাদের লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস মার্কেটটা ওপেন করবে। ব্রাজিলের সঙ্গে বাণিজ্য বাড়াতে এরই মধ্যে 12টি চুক্তি চূড়ান্ত পর্যায়ে, আর 6টি নিয়ে আলোচনা চলছে। এক্ষেত্রে জনশক্তি ও ওষুধ রপ্তানিকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানান ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। Hopefully, once the agreement will be signed, that tariff will also be waived, so it will unleash a new market for our pharmaceutical markets in Brazil. প্রতিরক্ষা খাতে আমাদের দুটো আমরা চুক্তি ফাইনালাইজ করেছি। This is a new field of our purchase markets of aircraft এবং অন্তত হাফ প্রাইস দামে চুক্তিগুলো সই হলে দ্বিপাক্ষিক বাণিজ্যে উভয় দেশেই পণ্য প্রবেশে শুল্ক বাধা দূর হবে বলে মনে করেন রাষ্ট্রদূত। ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টসে হিউজ ট্যারিফের সম্মুখীন হই। ওদের কাছ থেকে আমরা যখন কটন কিনি, বিফ বা মিট, ক্যাটল প্রোডাক্টস, ওইগুলোতে বাংলাদেশের সাইড থেকে হাই ট্যারিফ ইম্পোজ করা আছে। বাইলেটারাল ট্রেডের ক্ষেত্রে দুই পক্ষ আমরা যেটাকে আমরা ডাবল ট্যাক্সেশন, সেটা আমরা ছাড় দিতে যাচ্ছি। আগামী মার্চ বা এপ্রিলে ব্রাজিলের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরকালে চুক্তিগুলো চূড়ান্ত হবে বলেও জানান এই কূটনীতিক। ব্রাজিল থেকে সয়াবিন ও চিনি সহ বিভিন্ন ধরনের কৃষি ও খাদ্যপণ্য আমদানি করে বাংলাদেশ। এর বিপরীতে বাংলাদেশ থেকে ব্রাজিলে আসে শুধুমাত্র গার্মেন্টস পণ্য। এই যে বিশাল ঘাটতি বাণিজ্যের ক্ষেত্রে দুদেশের মধ্যে, এই ঘাটতি দূর করার জন্যই ব্রাজিল এম্বাসি নতুন নতুন উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ব্রাজিলের বাংলাদেশ এম্বাসির সামনে থেকে প্রসূন আশিস, সময় সংবাদ। অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শুক্রবার রাত 11টার দিকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলি জানান, গণবিজ্ঞপ্তি দিয়ে আগে অবৈধ বিলবোর্ড অপসারণের আদেশ দেওয়া হয়, কিন্তু তা না মানায় বিলবোর্ডগুলো অপসারণ করা হয়। একই সঙ্গে আশেপাশের বিভিন্ন এলাকাতেও পর্যায়ক্রমে ঝুঁকিপূর্ণ ও অবৈধ বিলবোর্ড অপসারণ করা হবে বলেও জানান তিনি। বিলবোর্ডগুলো যারা দেয় তারা অবৈধভাবে দেয় এবং আমরা তাদেরকে ট্রেস করার চেষ্টা করলে ওদেরকে সামনে আনা যায় না। বিলবোর্ডের ব্যাপারে আমরা অবৈধভাবে আমরা রাখতে চাচ্ছি না আর কি। এগুলো গণবিজ্ঞপ্তি যেটা বলেছি জারি করেছি, যে গণবিজ্ঞপ্তির প্রেক্ষিতে আমরা অপসারণ করছি। সব অবৈধ না, সিটি কর্পোরেশন থেকে কিছু অনুমোদন দেওয়া হয়, সেটা যেগুলো আমাদের রিস্কি না এরকম জিনিসগুলো আমরা অনুমোদন দেই কিছু, কিন্তু যেগুলো ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে আমাদের কাছে সেই জিনিসগুলো আমরা এখন অপসারণ করে ফেলছি।
ছোট বড় শিল্প কারখানা থাকলেও ইট ভাটার নগরী হিসেবে পরিচিত ঢাকার ধামরাই উপজেলা। 16টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে ভোটার প্রায় 4.25 লাখ। ভাঙা রাস্তায় বছর জুড়ে যাতায়াত, এমন অভিযোগ কালামপুর, সুতিপাড়া, গাঙ্গুটিয়া, চৌহাট সহ একাধিক ইউনিয়নের ভোটারদের। যত্রতত্র গড়ে ওঠা ইট ভাটা আর দুর্বল বজ্র ব্যবস্থাপনার হুমকিতে পরিবেশ। এমন নানা চ্যালেঞ্জ সামনে রেখে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি, জামায়াত সহ 6 প্রার্থী। ঢাকা 20 আসন নিয়ে আশরাফুল ইসলামের তোলা ছবিতে সাইফুর রুদ্রর রিপোর্ট। ভোটের বাকি আর মাত্র 39 দিন। ঢাকা 20 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 6 প্রার্থী। এর মধ্যে বিএনপির তমিজউদ্দিন, জামায়াতে ইসলামের আব্দুর রউফ, এনসিপির নাবিলা তাসনিদ, বাংলাদেশ খেলাফতে মজলিসের আশরাফ আলী, জাতীয় পার্টির আহসান খান ও জাতীয় সমাজতান্ত্রিক দলের আরজু মিয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রার্থীরা তাদের দেয়া প্রতিশ্রুতি কতটুকু রক্ষা করতে পেরেছেন এবং ভোটাররা এই প্রতিশ্রুতির কতটুকু বাস্তবায়ন দেখেছেন অতীত অভিজ্ঞতায়, সেগুলো একটু জানতে চাইব এই এলাকার ভোটারদের কাছে। ধামরাই উপজেলায় মহাসড়কের পাশ ঘেঁষে গড়ে উঠেছে অসংখ্য ছোট বড় কলকারখানা। 16টি ইউনিয়ন ও একটি পৌরসভার এই আসনে সবকিছু ছাপিয়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে চোখে পড়বে একের পর এক ইট ভাটা। এলাকাবাসীর অভিযোগ, ভাটার কারণে ধ্বংস হয়েছে ফসলি জমি, কমেছে উৎপাদন। ভাঙা রাস্তা মেরামত না হওয়ায় বর্ষায় ভোগান্তি বাড়ে রোগী ও শিক্ষার্থীদের। এমনকি নির্বাচিত হবার পর আর দেখা মেলে না জনপ্রতিনিধির। কৃষি জমি নষ্ট হইতেছে, ধরেন গাছে কোনো ভালো ফল টল হয় না, সব নষ্ট হয়ে গেছে। না দেয় তাহলে জোর করে নিয়ে গেছে এরকম। স্কুলের দরকার, একটা হাসপাতালের দরকার, রাস্তাঘাটের দরকার। দলীয় প্রভাব মুক্ত এলাকা থাকবো। কোনো অনুষ্ঠানে দাওয়াত করলে তারপরে তারা আসতো, তাছাড়া আইসে খোঁজ খবর না, তা কেউ। অভিযোগের কমতি নেই কালামপুর থেকে শুরু করে পৌরসভার বাসিন্দাদের। মাদকের উৎপাতের সঙ্গে অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় বেড়েছে পরিবেশ দূষণ। মাদক এলাকায় অনেক অ্যাভেলেবল হয়ে গেছে, মানে আমার বয়সী বা আমার থেকে বড় বয়সী যারা আছে তারা ইজিলি মাদক পেয়ে যাচ্ছে। আমাদের সবার এ বাসায় গ্যাসের লাইন আছে, কিন্তু আমাদের গ্যাস নাই, কিন্তু আমাদের গ্যাসের বিলও আমাদের দিতে হয়, এমনকি আমাদের পাশাপাশি গ্যাসের বোতলও কিনতে হয়। জামায়াত প্রার্থী জানান, নির্বাচিত হলে দুর্নীতি ও চাঁদাবাজি দূর করবেন সবার আগে। অন্যদিকে বাকস্বাধীনতা ও ইতিবাচক সমালোচনাকে স্বাগত জানিয়ে সমস্যা সমাধানে কাজ করতে চান বিএনপি প্রার্থী। ধামরাইয়ের যে জনগণ শান্তিপ্রিয় জনগণ, এই শান্তিতে থাকতে পারে সেই চেষ্টা ইনশাল্লাহ আমাদের যে প্রার্থী আলহাজ তমিজউদ্দিন সেই চেষ্টাই করবেন। মাদকের লাইসেন্স বন্ধ করবই, এই মাদকের যে কারখানাগুলো বন্ধ করা হবে, সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন থাকতে হবে। উপজেলা নির্বাচন কার্যালয়ের তথ্য বলছে, 16টি ইউনিয়ন ও একটি পৌরসভার এই আসনে পুরুষ ভোটার 1,85,426 জন ও নারী ভোটার 1,87,275 জন। মোট ভোটার 3,72,703 জন। স্থায়ী ভোট কেন্দ্রের সংখ্যা 147টি, ভোট কক্ষ রয়েছে 710টি। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ধামরাই। যুগ যুগ ধরে অপরিকল্পিত নগরায়ন, জলাবদ্ধতা, কর্মসংস্থানের অভাব, বন্ধ কলকারখানা সহ নানা সংকটে জর্জরিত খুলনা মহানগর। অর্থনীতিতে সম্ভাবনা থাকলেও প্রয়োজন পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ, যেখানে ভূমিকা রাখতে পারেন সংসদ সদস্যরা। তাই আসন্ন নির্বাচনে পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার চান ভোটাররা। চায়ের আড্ডায় খুলনা নগরবাসীর প্রত্যাশায় কথা তুলে ধরেছেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল, ছবি তুলেছেন নিয়ামুল হক কোচি। আমি আছি খুলনা 2 আসনে আদালত চত্বর এলাকায় একটি চায়ের আড্ডায়, যেখানে চায়ের কাপে জমে উঠেছে নির্বাচন কেন্দ্রিক আলোচনা। আসন্ন নির্বাচনকে ঘিরে এখানকার চায়ের আড্ডায় সাধারণ মানুষের প্রত্যাশার কথা জানবো। এই আসনে এখানকার মানুষ হিসেবে সংকট কি দেখছেন, প্রত্যাশা কি প্রার্থীদের কাছে? সংকট নগরে অনেক কিছু, মানুষ এখানে অবহেলিত এবং বেকার সমস্যা অনেক বেশি, এবং মূলত জনপ্রতিনিধির কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে দুটো বিষয়, একটি হচ্ছে জনস্বাস্থ্যের বিষয়, একটি হচ্ছে নগরীর স্বাস্থ্যের বিষয়। জলাবদ্ধতা একটা বড় সংকট, বর্জ্য ব্যবস্থাপনা একটা বড় সংকট। সুন্দরভাবে পরিকল্পিত নগরী গড়তে হবে, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, আমরা এরকম একটা খুলনা চাই। শিল্প নগরীকে যেন মৃত নগরী না করে যখন আবার সেই আগের ধারায় যেন ধারাবাহিকতা যেন ফিরে আসে। যিনি নির্বাচিত হবেন তিনি সর্বপ্রথমে লক্ষ্য রাখবেন যে আমাদের এই নগরীটা যেন সন্ত্রাস মুক্ত নগরী হয়। আশা থাকবে তিনি যেন আমাদের খুলনার খেলাধুলার ব্যাপারে তার যথেষ্ট দৃষ্টি আকর্ষণ করে। যে প্রতিনিধি আসুক তার জন্য তাদের ওয়াদা ঠিক রাখে। অপার সম্ভাবনা থাকলেও উন্নয়ন বঞ্চিত ঐতিহ্যবাহী জেলা যশোর। ধান, সবজি, মাছ ও ফুল চাষে এগিয়ে থাকা এই জেলার তৃতীয় বাণিজ্য নগরী হয়ে ওঠার হাতছানি থাকলেও গড়ে ওঠেনি শিল্প কলকারখানা।
নেওয়া হয়নি কোনো মেগা প্রকল্প। দীর্ঘদিনের এই বঞ্চনার অবসান চান যশোরের ভোটাররা। গবেষকরা বলছেন সমন্বিত উদ্যোগ নিলে ঘুরে দাঁড়াতে পারে এই জেলা। জুয়েল মৃধার তথ্য, আবুল কালাম আজাদের ছবিতে রিপোর্ট। ঐতিহ্য আর সম্ভাবনার এক অনন্য মিশ্রণ যশোর। 24.5 লাখ ভোটারের এই জেলার প্রায় 50% মানুষের প্রধান পেশা কৃষি, 41% সেবা এবং 9% শিল্প খাতে কর্মরত রয়েছেন। ভৌগোলিক অবস্থানের কারণে ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি আদর্শ স্থান এ যশোর। ধান, সবজি, মাছ ও ফুল চাষে উদ্বৃত্ত জেলা হলেও বরাবরই বঞ্চিত এ জেলার কৃষকেরা। এতে করে নিশ্চিত হয়নি পণ্যের ন্যায্য মূল্য, সৃষ্টি হয়নি কর্মসংস্থানের। পাশাপাশি এ জেলায় বিমানবন্দর, স্থলবন্দর, নৌবন্দর, রেল যোগাযোগ সহ চতুর্মুখী সড়ক যোগাযোগ ব্যবস্থা রয়েছে। এমন অবকাঠামো নিয়ে তৃতীয় বাণিজ্য নগরী হয়ে ওঠার সুযোগ থাকলেও তা কাজে লাগানো হয়নি। গড়ে ওঠেনি কোনো শিল্প কারখানা, নেওয়া হয়নি কোনো মেগা প্রকল্প। সম্ভাবনা থাকলেও এগোয়নি শিক্ষা, স্বাস্থ্য খাত ও পর্যটন খাত। দীর্ঘদিনের এই বঞ্চনা নিয়ে অসন্তুষ্ট যশোরের সব শ্রেণী পেশার মানুষ। দাবি থাকবে যাতে কৃষকরা একটা কার্ড পায়, যে কার্ডের মাধ্যমে সবকিছু মানে সার, কীটনাশক এবং কোনো দুর্যোগ যখন হবে তখন ওই কার্ডের মাধ্যমে আমরা সবকিছুই পাবো। জেলায় যে রোগীর চাপ এখানে সংকুলন হয় না, যার কারণে কিন্তু রোগীদের অনেক ভোগান্তি পোহাতে হয়। আগামী দিনে যে সরকারি আসুক না কেন, তাদের কাছে আশা এবং প্রত্যাশা রাখি যশোরকে তারা পর্যটন হিসেবে গড়ে তোলার জন্য বিবেচনায় নেবেন। মেগা প্রকল্প, আমাদের গ্যাসের লাইন, আমাদের বিশেষ করে যে এই অঞ্চলের কানেক্টিভিটি, আমাদের কন্টেইনার টার্মিনাল, সব কিছু মিলে যদি এইগুলো সাপোর্ট দেওয়া চাই, অবশ্যই যশোর বাংলাদেশের সামরিক অর্থনীতিতে অবদান রাখবে। উন্নয়ন গবেষকরা বলছেন যশোরের অর্থনীতিকে চাঙ্গা করতে হলে প্রথমত প্রয়োজন একটি সমন্বিত শিল্পনীতি। পাশাপাশি অবকাঠামো উন্নয়ন সহ প্রয়োজনীয় ক্ষেত্রে সঠিক উদ্যোগ নিলে ঘুরে দাঁড়াতে পারে এ জেলা। যশোরের ইন্ডাস্ট্রি ডেভেলপ করুক, এখানে প্রত্যেকটা যে শিল্প আছে, ক্ষুদ্র কুটির শিল্প আছে, এখানে যতগুলো শিল্প আছে, শিল্প কারখানার বিকাশ ঘটে। যশোরের আসল সুবিধা যেন সারা বাংলাদেশ পায়, তথা আমরা যেন উন্নয়ন বঞ্চিত না হই। মহাকবি মাইকেল মধুসূদনের স্মৃতি বিজড়িত যশোরের মূল জনসংখ্যার 35% নারী পুরুষ এখনও অর্থনৈতিক কর্মকাণ্ডের বাইরে, যাদের বয়স 15 থেকে 24 বছর। মূল কর্মক্ষম জনগোষ্ঠীর সঙ্গে এ জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারলে এ অঞ্চলের মানুষের জন্য খুলতে পারে নতুন সম্ভাবনার দ্বার। সময় সংবাদ, যশোর। দেখছেন ভোরের সময়। খ্রিস্টীয় নতুন বছরকে স্বাগত জানাতে এবার কক্সবাজারে নেই কাঙ্ক্ষিত পর্যটক। তবে সামনে পর্যটন মৌসুমে ভ্রমণ পিপাসুদের ভিড় হবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সৈকতের নোনা জলে বাঁধ ভাঙা উল্লাসে মাতোয়ারা পর্যটকরা। নীল সাগরের ঢেউয়ের ছন্দে ভাসছেন ভ্রমণ পিপাসুরা। তবে নতুন বছরকে বরণ করে নিতে এবার কাঙ্ক্ষিত পর্যটক আসেননি বলে জানান ব্যবসায়ীরা। 3 দিনের শোক দিবসের জন্য ছিল না তেমন কোনো আয়োজনও। স্বল্প সংখ্যক মানুষ ভিড় করেছেন বালিয়াড়িতে। প্রিয়জনকে সঙ্গে নিয়ে উপভোগ করছেন সময়, বন্দী হচ্ছেন স্মৃতির ফেমে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে দেশের শোকাবহ যে অবস্থা, তার কারণে পর্যটক একটু কম ছিল। সাগর বরাবরই সুন্দর, প্রতিবারই আসি, প্রতিবারই হচ্ছে গিয়ে ভিন্ন অনুভূতি হয়, ভিন্ন অভিজ্ঞতা হয়। টুরিস্টদের স্বার্থে নিরাপত্তা আরো জোরদার করতে হবে। পর্যটকদের নিরাপত্তায় সৈকতে রয়েছে অর্ধশতাধিক লাইফগার্ড কর্মী। পাশাপাশি বালিয়াড়ি ও পর্যটন স্পটে দায়িত্ব পালন করছেন ট্যুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসনের সদস্যরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এদিকে সাপ্তাহিক ছুটিতে পাহাড়ে বাড়ছে পর্যটকের সমাগম। আলুটিলা, রিছাং, ঝর্ণা, জেলা পরিষদ পার্ক সহ খাগড়াছড়ির বিভিন্ন স্পটের সৌন্দর্য দেখে মুগ্ধ ভ্রমণ পিপাসুরা। অতিথি বাড়ায় খুশি হোটেল মোটেল সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট। পাহাড়, অরণ্য, ঝিরি, ঝর্ণা নিয়ে পার্বত্য জেলা খাগড়াছড়ি।
শীত মৌসুমে পাহাড়ের আবহাওয়া ভ্রমণ উপযোগী হওয়ায় বেড়েছে পর্যটক সমাগম। আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, তারেং, রিসাং ঝর্ণা সহ বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে ভিড় করছেন পর্যটকরা। পাহাড়ের সৌন্দর্য দেখে মুগ্ধ পর্যটক। আলুটিলা পার্কটাতে অনেকবার আসছি, আজকেও আসছি, ভালো লাগতেছে, ঠান্ডা ঠান্ডা একটা ভাব, সুন্দর প্রাকৃতিক ভিউ, এটা অনেক ভালো লাগতেছে। এবং আমরা আসলে অফিস থেকে কলিগরা মিলে প্রায় আমরা 20 জনের মতো আসছি। তো দেখতে খুব সুন্দর, সেই জন্যই বারে বারে এখানে আসি। আলুটিলা গুহা, তারপরে যে হর্টিকালচার পার্ক, প্রত্যেকটাই খুব সাজানো গোছানো। ঝুলন্ত ব্রিজে ঘোরাঘুরি করলাম, অনেক ভালো লাগছে। ডেভেলপমেন্টের দিকটা যদি চিন্তা করি আর একটু বেটার হলে দেন টুরিস্টরা এসে আরো বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতো। পর্যটক বাড়াই খুশি হোটেল মোটেল সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। টুরিস্টদের সমাগম চোখে পড়ার মতো, তো আমাদের বেচা কেনাও চলতেছে মোটামুটি। বেচা বিক্রি আগের থেকে অনেক ভালো হচ্ছে, আমরা আস্তে আস্তে সে প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উঠতেছি। প্রতিটি পর্যটন কেন্দ্রে নিরাপত্তায় নিয়োজিত রয়েছে টুরিস্ট পুলিশ। কোথাও যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে সেই জন্য আমরা পর্যাপ্ত নিরাপত্তা দেব। পাশাপাশি জেলা পুলিশও সেখানে নিরাপত্তা নিশ্চিত করেছে। তবে আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে পারি যে টুরিস্ট পুলিশ সবসময় টুরিস্টদেরকে সার্বিক নিরাপত্তার জন্য প্রস্তুত রয়েছে। খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন কেন্দ্রে সাপ্তাহিক ছুটিতে 5 থেকে 8,000 পর্যটকের সমাগম হয়। সময় সংবাদ, খাগড়াছড়ি। সবুজ পাহাড়ের পাদদেশে স্বচ্ছ নীল জলরাশি। রাঙামাটিতে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু কাপ্তাই হ্রদ। তবে বোট চালকদের অসচেতনতায় আনন্দ ভ্রমণ রূপ নেয় বিষাদে। প্রায় ঘটছে নৌকাডুবির মতো দুর্ঘটনা। প্রশাসন বলছে, পর্যটন কেন্দ্রগুলোতে নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে প্রয়োজন সকলের ঐকান্তিক প্রচেষ্টা। হেফাজত সবুজের তথ্য, রাজীব দাস মন্নার ছবিতে রিপোর্ট। স্বচ্ছ জলরাশির ওপর কমলা আভার ঢেউয়ের খেলা। পাহাড়ের মাঝে লুকিয়ে পড়েছে সূর্য, আবার দিনের বেলা চোখে পড়ে পাহাড়ের ভিন্ন এক দৃশ্য। পর্যটন নগরী রাঙামাটির প্রকৃতির এমন সুধানিতে প্রতিনিয়ত ভিড় জমান লাখো ভ্রমণ পিপাসু। বছর জুড়ে লোকে লোকারণ্য হয়ে থাকে পলোয়েল পার্ক, শুভলং ঝর্ণা, বালুখালী সহ বিভিন্ন দর্শনীয় স্থান। তবে এই পর্যটন কেন্দ্রগুলোই পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। সম্প্রতি শিলছড়িতে ডুবে যায় পর্যটকবাহী একটি বোট, যেখানে নারী, শিশুসহ পর্যটক ছিলেন 19 জন। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও কাটেনি আতঙ্ক। নৌকাডুবি সহ দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল হওয়ার প্রয়োজন মনে করেন স্থানীয়রা। দেখা যাচ্ছে কোনো বোট দুর্ঘটনায় পড়লে তাকে উদ্ধার করতে যাওয়ার জন্য রেস্কিউ টিম যেতে 1 ঘন্টা লেগে যাচ্ছে। প্রশাসন, তারপরে বোট চালক, বোট মালিক এবং টুরিস্ট সকলের সমন্বয়ে কিছু পয়েন্ট করা দরকার, যে পয়েন্ট নির্দিষ্ট পয়েন্ট থেকে বোটগুলো ছাড়বে। পর্যটকদেরকে সুনির্দিষ্ট গাইডেন্সের আওতায় নিয়ে আসা দরকার। তারা কিভাবে বোটটি ব্যবহার করবেন, কিভাবে করবেন না, এই ধরনের একটি সুসমন্বিত নীতিমালা না থাকলে এই ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকে। বোটের ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন এবং দক্ষ চালকের বিষয়টি নিশ্চিত করলে আমরা এই দুর্ঘটনাগুলো আমরা এড়াতে সক্ষম হব। পর্যটকদের সচেতনতা নিরাপদ ভ্রমণের পূর্ব শর্ত। পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টা দুর্ঘটনা এড়াতে ভূমিকা রাখবে বলে মনে করেন জেলা প্রশাসক। এটা নিয়ন্ত্রণের বাইরের কিছু না। যারা টুরিস্ট হিসেবে এখানে আসে তাদের অ্যাওয়ারনেসটা খুবই গুরুত্বপূর্ণ। তারা মনে করে যে 1 দিন বা 2 ঘন্টার জন্য আমি বোট রাইড করছি, এই বিষয়গুলো নজর দিব কিনা, দিতে হবে। জীবনের মূল্য অনেক বেশি। এই জায়গাটা থেকে আমরা কাজ শুরু করব বলে মনে করেছি। গত 2 দশকে কাপ্তাই হ্রদে নৌকাডুবিতে মারা গেছেন 1/2 শতাধিক পর্যটক। সময় সংবাদ, রাঙামাটি। নানা শঙ্কার মধ্যেও দেশে ইলিশের উৎপাদন নিয়ে আশাবাদী মৎস্য বিজ্ঞানীরা। প্রজনন মৌসুমে মা ইলিশ কি পরিমাণ ডিম ছেড়েছে ও সেই ডিম থেকে জাটকা সংরক্ষণের গুরুত্ব দিয়েছেন তারা। প্রয়োজনীয় পরিবেশ পেলে সংকট নয়, বাড়তে পারে উৎপাদনের হার। সাগর, মোহনা ও ইলিশ বিচরণের নদ নদী থেকে নমুনা সংগ্রহ করে এই আশার কথা জানান মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ইলিশ গবেষকরা। ফারুক আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। চোখে ঝিলিক দেওয়া রূপালী ইলিশ বাজারে মিললেও চাহিদার বিপরীতে যোগান সংকটের অজুহাতে বছর জুড়েই চলতে থাকে উচ্চ মূল্য। এমন বাস্তবতার মধ্যেই মৎস্যবিজ্ঞানীরা জানাচ্ছেন স্বস্তির খবর। বলছেন, এবার প্রজনন মৌসুমে পর্যাপ্ত ডিম ছেড়েছে মা ইলিশ। সাগর ও নদীতে জাটকা রয়েছে 37,000 কোটিরও বেশি।
গত অক্টোবরে নিষেধাজ্ঞার 22 দিন ও এর কাছাকাছি সময় সাগর, মোহনা ও ইলিশ বিচরণ করে এমন নদ নদীর ৭,৩৫০ কিলোমিটার এলাকার 7টি পয়েন্টে নমুনা সংগ্রহ করেছেন গবেষকরা। তাদের দাবি, নভেম্বর থেকে জুন এই 8 মাস জাটকা সংরক্ষণ করা গেলে বাজারে ব্যাপক হারে বাড়বে ইলিশের সরবরাহ। জাটকার সংরক্ষণ এবং সুরক্ষা দিতে পারলে আগামী বছরগুলোতে কিন্তু আমরা 5.5 লক্ষ মেট্রিক টন বা তারও বেশি উৎপাদন লক্ষ্যমাত্রায় চলে যেতে পারবো। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের দাবি, গত 4 দশক ধরে সরকারের নানা উদ্যোগে ইলিশের উৎপাদন বেড়েছে 67%। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। এদিকে কুমিল্লার 17 উপজেলায় পুকুর ও জলাশয় থেকে বছরে 3 লাখ মেট্রিক টন মাছ উৎপাদন হয়। এর মধ্যে দাউদকান্দি উপজেলার প্লাবনভূমি থেকে উৎপাদন হয় 82,000 মেট্রিক টন। জেলার চাহিদা মিটিয়ে উৎপাদিত মাছ যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। তবে উৎপাদনে সফল হলেও এখন বড় চ্যালেঞ্জ নিরাপদ মাছ নিশ্চিত করা, বলছেন সংশ্লিষ্টরা। বাহার রায়হানের তথ্য ও ছবিতে রিপোর্ট। মাছ উৎপাদনে সারা দেশে দ্বিতীয় স্থানে কুমিল্লা। জেলার মোট উৎপাদন স্থানীয় চাহিদার চেয়ে দ্বিগুণ। জেলার দাউদকান্দি উপজেলার প্লাবনভূমিতে গড়ে ওঠা আধুনিক মাছ চাষের মডেল বদলে দিয়েছে এই অঞ্চলের অর্থনৈতিক চিত্র। প্লাবনভূমিতে মাছ চাষ করে অনেক বেকার যুবক স্বাবলম্বী হয়েছেন। চাহিদার অতিরিক্ত মাছ সরবরাহ করা হয় দেশের বিভিন্ন জেলায়। বর্ষাকালে তো জমি নামে কোনো চাষ করি না, এটাতে মাছ পালাইলে আমরা কৃষক যারা সবাই লাভবান হই। 50টা ফ্যামিলি বাঁচতেছে, খাইতেছে, চলতেছে, করতেছে, এই লাভবান আছে। গ্রাস কাপ, তারপর তেলাপিয়া, তারপর আপনার কার্পু, রুই, কাতলা, মৃগেল, আরও অন্যান্য মাছ আপনার যেমন নদীর মাছ সহ আছে। নিরাপদ ও বিষমুক্ত মাছ উৎপাদন নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ জানিয়ে মৎস্য কর্মকর্তা বলেন, এ বিষয়ে চাষিদের প্রশিক্ষণ ও সচেতনতা বাড়াতে কাজ করা হচ্ছে। প্রায় 90,000 মেট্রিক টন মাছ আমরা উৎপাদন করছি, যেখানে পুরো জেলায় আমরা 3,15,000 মেট্রিক টন মাছ উৎপাদন করছি। সেখানে প্লাবনভূমিতেই প্রায় অনেক অধিকাংশ মাছ উৎপাদন হচ্ছে। বছরে জেলায় মাছ উৎপাদন হয় 3,15,000 মেট্রিক টন, আর চাহিদা 1,53,000 মেট্রিক টন। দাউদকান্দি উপজেলার প্লাবনভূমি থেকেই উৎপাদন হয় 82,000 মেট্রিক টন। সময় সংবাদ, কুমিল্লা। বাম্পার ফলনে শিমে ভরে গেছে নোয়াখালীর সুবর্ণচরের মোহাম্মদপুর। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি যাচ্ছে অন্য জেলায়, হচ্ছে রফতানিও। নোয়াখালী থেকে সাইফুল্লাহ কামরুলের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। থোকায় থোকায় ঝুলছে শীতের সবজি শিম, ফুটেছে বাহারি রঙের ফুলও। নোয়াখালীর সুবর্ণচরের মোহাম্মদপুর অঞ্চলে ধরা দিয়েছে কৃষকের সবুজ স্বপ্ন। অনুকূল আবহাওয়া আর সঠিক পরিচর্যা এবার ফলন হয়েছে বাম্পার। একা করে আমার 2 লাখ টাকার মতন খরচ। আমার আল্লাহ দিলে আশা করি বেচা নামবে 3 থেকে 3.5 লাখ টাকা। নোয়াখালীর সুবর্ণচরের কৃষকরা ধানের বদলে সিম চাষ করে ধানের পরিবর্তে 10 গুণ লাভবান হচ্ছে। সুবর্ণচরের এই শিম যায় বিদেশেও। এজন্য স্থানীয় 3টি পণ্য সংগ্রহ কেন্দ্রের মাধ্যমে কৃষকের কাছ থেকে শিম সংগ্রহ করা হয়। কৃষক ও পাইকারদের দাবি, সঠিক বিপণন ব্যবস্থা নিশ্চিত হলে সুবর্ণচরের মোহাম্মদপুরের এই শিম কেবল কৃষকের মুখেই হাসি ফোটাবে না, দেশের কৃষি অর্থনীতিতে যোগ করবে নতুন মাত্রা। ন্যায্য মূল্যটা আমরা পাই না, নদীর ভাঙার কারণে কোনো গাড়ি ঘোড়া আইতে অসুবিধা। গাড়িপত্র না, আমরা ন্যায্য মূল্য পাইতেছি না, ন্যায্য দামটা পাইতেছি না। কোনো অফিসার, কৃষি অফিসার নিয়ে না এলাম। স্থানীয় কৃষি বিভাগ বলছে, সার্বক্ষণিক উন্নত বীজ প্রযুক্তির সহায়তা দিতে প্রস্তুত তারা। এখানে সিমের ব্যাপক সম্ভাবনা আছে। আমরা ভবিষ্যতে কৃষকদের যাতে আরও টেকনোলজিক্যাল সাপোর্ট এবং গ্যাপ পদ্ধতি অনুসরণ করে যাতে তারা বিদেশে রপ্তানি করতে পারবে, এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদেরকে সার্বিক সহযোগিতা করবে। চলতি মৌসুমে মোহাম্মদপুর অঞ্চলে প্রায় 5,200 হেক্টর জমিতে শিম চাষ করা হয়েছে। সময় সংবাদ, নোয়াখালী। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। থাকা ফ্যাসিবাদের দোসররা গ্রেফতার না হওয়া নির্বাচনে নিরাপত্তা নিয়ে শঙ্কা কাটছে না বলে জানিয়েছেন রংপুর 4 আসনে এনসিপি প্রার্থী আখতার হোসেন। শুক্রবার বিকেলে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই বাছাইয়ের আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। আরও বলেন, আইনের পেঁচ দিয়ে নানাভাবে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের চক্রান্ত হতে পারে। এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে নির্বাচনে তাদেরকে অযোগ্য হিসেবে ঘোষণা করার দাবি জানান আখতার হোসেন। বলেন, নির্বাচন এনসিপি ও জামায়াতের মধ্যে আসন বন্টন নিয়ে এখনো আলোচনা চলছে। যারা সন্ত্রাসী, যারা আমাদের 24-এর অভ্যুত্থানের সময়টাতে জনগণের উপরে গুলিবর্ষণ করেছে, মানুষকে পিটিয়ে মেরেছে, সেই সব সন্ত্রাসীরা এখনো ঘাপটি মেরে রয়েছে। সরকার এখনো পর্যন্ত
সেই সব আওয়ামী ফেসিবাদী সন্ত্রাসী এবং তাদের দোসরদেরকে গ্রেফতার করতে সমর্থ হয় নাই, তাদেরকে গ্রেফতার করে নাই, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসে নাই। এমত অবস্থায় যে কারো পরিণতি শরীফ ওসমান হাদি ভাইয়ের পরিণতির মতো হওয়ার মতো আশঙ্কা বিরাজমান রয়েছে। প্রশাসনের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ এনে নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন কুমিল্লা ৪ আসনে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার বিকেলে হাসনাত আব্দুল্লাহর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি ঋণ খেলাপের অভিযোগ আনলেও তা আমলে নেয় প্রশাসন। এ কারণে নিরপেক্ষ নির্বাচন হওয়া নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। এখন আমি শঙ্কা প্রকাশ করছি, পর্যাপ্ত যুক্তি পর্যাপ্ত তথ্য থাকার পরেও আমাদের একজন প্রার্থী উনি ব্যাংক ডিফল্টার, তার প্রার্থিতা বাতিলের যে বিধান রয়েছে যেটা আমরা দেখতে পেয়েছি, প্রশাসনের কাছে আমরা পর্যাপ্ত তথ্য প্রমাণ এবং যুক্তি উপস্থাপন করার পরেও সেখানে প্রশাসন কতটা নিরপেক্ষ আচরণ করতে পেরেছে সেটি আসলে প্রশ্নবিদ্ধ। ৭২ ঘন্টার মধ্যে ২২৪টি আসনে জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল না করে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিলে নির্বাচন কমিশন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে মঞ্চ ২৪। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেন সংগঠনটি। জাতীয় পার্টিকে যদি নির্বাচনে অংশের সুযোগ দেওয়া হয় তবে আপামর ছাত্র জনতাকে নিয়ে আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে। জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে জাতীয় পার্টিকে পুনর্বাসন করার কোনো সুযোগ এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দিব না। ৪৮ ঘন্টার মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এই নির্বাচনে তাদেরকে অযোগ্য ঘোষণা করতে হবে। আগামী ৭২ ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন ব্যবস্থা না করলে জুলাইয়ের সকল স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে আলোচনা সাপেক্ষে অল্প সময়ের ভিতর নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি ঘোষণা করছি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার পর ফরিদপুর বাসের ব্যানারে প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আবারও প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদি হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে, তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। পরে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন সহস্রাধিক মানুষ। শীতের দাপটে জবুথবু জনজীবন, কনকনে হিমেল হাওয়ায় চরম বিপাকে ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ। বিস্তারিত জানাতে রংপুর নাগরিক শাপলার চত্বরে আছেন সহকর্মী রেদন হিমেল এবং নওগাঁয় আছেন রিপোর্টার এমআর রকি। প্রথমে যাচ্ছি রংপুরে হিমেলের কাছে। হিমেল, উত্তরে বলছে কনকনে হিমেল বাতাস, সেই সাথে আমরা লক্ষ্য করতে পারছি যে হালকা কুয়াশাও কিন্তু দেখা যাচ্ছে। আমরা এই মুহূর্তে আছি রংপুর নগরীর যে শাপলা চত্বর রয়েছে সেখানে। আপনাদেরকে জানিয়ে রাখি, গত কয়েকদিন থেকে আমরা দেখেছি হিমশীতল বাতাস, সেই সাথে ঘন কুয়াশা। কিন্তু গত ৩ দিন থেকে কিন্তু আমরা দেখছি যে মোটামুটি সূর্যের দেখা কিন্তু পাচ্ছে উত্তর জনপথের মানুষ। আমরা যদি একটু ঠান্ডার কারণে যে মানুষের আসলে ছিন্নমূল অসহায় এবং যারা হতদরিদ্র মানুষ আছে তাদের কথা বলি, তাদের কিন্তু একেবারে কষ্টের সীমা পরিসীমা থাকে না এই সময়টুকু। তারা রেল স্টেশন এলাকায়, বস্তি এলাকায় এবং অনেক জায়গায় আমরা দেখেছি যে কনকনে হিমেল বাতাস এবং ঠান্ডার কারণে তাদের একেবারে জবুথবু অবস্থা। সেই সাথে আমরা দেখেছি যে যারা রিক্সা চালক, ভ্যান চালক রয়েছে, অটো চালক রয়েছে, তারা কিন্তু ভোরের সঙ্গে সঙ্গেই আসলে যাত্রীর সন্ধানে বের হয়ে পড়েন। এবং আমরা দেখেছি জেলার দূর দূরান্ত থেকে বিভিন্ন উপজেলাগুলো থেকে কিন্তু ভ্যানে করে সবজি নিয়ে আসেন রংপুর নগরীর সিটি বাজারে। সেখানেও কিন্তু আমরা দেখেছি ভ্যান চালকদের অনেকটাই কষ্ট পোয়াতে হয়। তারা যেমনটি বলছেন যে আসলে তীব্র কুয়াশা এবং সেই সাথে কনকনে বাতাসের কারণে কিন্তু তাদের আসলে থেমে থেমে কিছু দূর রাস্তা নিবারণ করে তারপরে আবারও কিন্তু তারা ভ্যান নিয়ে আবার এই নগরীর এই সিটি বাজারে আসেন। সবকিছু মিলে যদি বলি, উত্তরের জনপথে কিন্তু আমরা দেখেছি জেলাগুলোতে এই তীব্র শীত গত কয়েকদিন থেকে অনুভূত হচ্ছে, সেই সাথে হালকা এবং ঘন কুয়াশাও কিন্তু রয়েছে। আমরা আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, আবহাওয়া অফিসের ইনচার্জ মোহাম্মদ 10 থেকে 13 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। আজকে যদি বলি, কিছুক্ষণ আগে আমি তার সঙ্গে কথা বলেছি, তিনি আমার
রংপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে 12.1 ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে কিছুক্ষণ আগে যেমনটি বলছিলাম যে কনকনে যে হিমেল কিন্তু যে কনকনে হিমেল বাতাস সেটি কিন্তু আসলে অনুভূত হচ্ছে। সবকিছু যে উত্তরের এবং ঠান্ডার যে উপস্থিতি বা ঠান্ডার আসলে একটু অনেকটা সবকিছু মিলে রংপুর থেকে আমার কাছে থাকা শীত। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি নওগাঁয় আমার আরেক সহকর্মী MR রকির কাছে। ধন্যবাদ হিমেল। টানা 2 সপ্তাহ ধরে এই বৈরী আবহাওয়া এই জনপদের উপর দিয়ে বিরাজ করছে। স্বাভাবিকভাবে এই আবহাওয়া কিন্তু এই অঞ্চলের মানুষ অনেকটাই অপ্রস্তুত। তারা এই আবহাওয়াকে তারা অনুভব করার জন্য হঠাৎ করে তীব্র থেকে আরো ঘন তীব্রতর পর্যায়ে ঠেকেছে এবং শীত কিন্তু এই মুহূর্তে একরকম ভয়ঙ্কর রূপ ধারণ করেছে বলা যায়। কারণ চলতি সপ্তাহে এসে তাপমাত্রা এক ধরনের কিন্তু 10-8-এর নিচে নেমে আসছে এবং এই তাপমাত্রা এই জনপদের মানুষ কিন্তু কখনো অনুভব করছে না। হঠাৎ করে যেহেতু তাপমাত্রা নিচে নেমে এসেছে, স্বাভাবিকভাবে প্রাণ প্রকৃতিতে কিন্তু বড় ধরনের একটা নেতিবাচক প্রভাব আমরা লক্ষ্য করছিলাম। সকাল থেকে ঘন কুয়াশায় পথঘাট এই মুহূর্তে কিন্তু পুরোটাই ঢেকে রয়েছে। রাস্তায় যারা বের হচ্ছেন গরম কাপড় চেপে তাদের বের হতে হচ্ছে এবং একদম নিম্নার মানুষ ছাড়া কিন্তু রাস্তাঘাটে এই মুহূর্তে বের হওয়া আমরা লক্ষ্য করছি না। তবে চলতি সপ্তাহে এসে এই তাপমাত্রা আর যে তীব্রতা সেই তীব্রতা কিন্তু স্বাভাবিকভাবে অনেক বেশি। কারণ একদিকে হিমেল বাতাস বয়ে যাচ্ছে, কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। পৌষের প্রকৃত চিরচেনা যে শীতের রূপ তা কিন্তু এই মুহূর্তে এই জনপদের মানুষ অনুভব করছে এবং স্বাভাবিকভাবে এই অনুভূত আবহাওয়ায় এই এলাকার এই মুহূর্তে কিন্তু বোরো চাষের একটা মৌসুম চলছে। বোরো চাষাবাদের জন্য চাষিরা মাঠ ঘাটে নেমে যান, কিন্তু এই আবহাওয়ার কারণে তারা সকালে নামতে পারছে না। যদিও 2-1 দিনের মধ্যে কিন্তু আবহাওয়া আমরা দেখছিলাম কখনো সূর্যের উঁকি দেখা দিচ্ছে, আবার কখনো কিন্তু পুরো দিন এই চাদরে এক ধরনের আবছা এই কুয়াশায় ঢেকে থাকার কারণেই এই প্রকৃতি কিন্তু অনেকটাই ছন্দপতন নেমে এসেছে জনজীবনে এবং কাজকর্মে কিছুটা স্থবিরতা, নিম্নার মানুষের তাদের আয় রোজগারে কিছুটা টান পড়েছে আমরা লক্ষ্য করছিলাম। এই অবস্থায় আসলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যে পরিমাণ শীতের কাপড় তারা দেওয়ার কথা তারা জানিয়েছে মাত্র 35,000 পিস গরম কাপড় প্রশাসনের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় যেসব ইউনিয়ন পরিষদ তৃণমূল মানুষের মাঝে ছড়ানো হয়েছে। স্বাভাবিকভাবে একটা স্থানীয় যারা বাসিন্দা তারা কিন্তু শীতার্ত মানুষ বিত্তবানদের একটা সহযোগিতা তারা কামনা করছেন এবং এই আবহাওয়ার জন্য যেহেতু আগে থেকে অনেকটা অপ্রস্তুত ছিলেন, এই আবহাওয়া অনেকটা অসহনীয় হয়ে উঠেছে এবং এই আবহাওয়ার কারণে কিন্তু রোগবালাইয়ের প্রকোপটা আমরা বেশি লক্ষ্য করছিলাম। সব মিলিয়ে জনপদের মানুষের জীবনে কিন্তু বড় ধরনের নেতিবাচক প্রভাব এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এই আবহাওয়া এবং এই আবহাওয়ার আগামীতে আরো 1 সপ্তাহ বিরাজ করবে। স্থানীয় আবহাওয়া অফিসের পক্ষ থেকে কিন্তু সেই বার্তাই জানানো হয়েছে এবং আবহাওয়ার এই পরিস্থিতিতে কিন্তু আমরা যে বিষয়টি লক্ষ্য করছিলাম চলতি সপ্তাহে এসে এই ধরনের আবহাওয়ার কারণে পুরো প্রকৃতির উপরে কিন্তু একটা বিরূপ প্রভাব এবং সব মিলে জনজীবন অনেকটাই ছন্দপতন, কাজকর্মে স্থবিরতা আমরা লক্ষ্য করছিলাম। এই ছিল সার্বিক এই জনপদের আবহাওয়ার খবর আমার কাছে। দেশের বিভিন্ন স্থানে শীতের দাপটে জবুথবু জনজীবন, এই বিষয়ে আমরা সর্বশেষ জানছিলাম। সহকর্মী MR রকি যুক্ত ছিলেন নওগাঁ থেকে এবং শুরুতে সহকর্মী রেদওয়ান হিমেল যুক্ত ছিলেন রংপুর থেকে। ভোরের সময় ছিল আমার কাছে, পরবর্তী সংবাদগুলো নিয়ে ফিরছেন সহকর্মী মালিহা সোহরাওয়ার্দী। ধন্যবাদ আইরিন। পরবর্তী সংবাদগুলো নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। টানা বিক্ষোভে উত্তাল ইরান নিয়ে এবার সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে বলে সতর্ক করেছেন তিনি। পাল্টা প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে সতর্ক করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা বলেছেন, মার্কিন হস্তক্ষেপ মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিতিশীলতা তৈরি করবে। ইরানে প্রায় 1 সপ্তাহের বিক্ষোভে অন্তত 8 জন নিহত হয়েছেন। পশ্চিম নিষেধাজ্ঞায় কোণঠাসা ইরানে চরম অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চলমান বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। গত 3 বছরের মধ্যে দেশটিতে হওয়া সবচেয়ে বড় এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হয়েছেন।
এমন প্রেক্ষাপটে ইরানকে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়ে হত্যা করা হলে চুপ থাকবে না যুক্তরাষ্ট্র। আমরা প্রস্তুত। এমন মন্তব্য করে সম্ভাব্য পদক্ষেপের ইঙ্গিত দিলেও কী ধরনের হস্তক্ষেপ হতে পারে তা স্পষ্ট করেননি প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্পের এই বক্তব্যের দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী লারিজানি সতর্ক করে বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে এবং এতে ওয়াশিংটনের স্বার্থই ক্ষতিগ্রস্ত হবে। মধ্যপ্রাচ্য জুড়ে সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কাও তুলে ধরেন তিনি। প্রায় এক সপ্তাহ ধরে চলা বিক্ষোভে বেশ কয়েকজনের নিহত হওয়ার খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। অর্থনৈতিক সংকট, লাগামহীন মুদ্রাস্ফীতি ও রিয়ালের রেকর্ড দরপতন থেকে এই বিক্ষোভের শুরু। বিভিন্ন প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেড়েছে হতাহতের সংখ্যা। তবে তেহরানের রাজপথে নেমে আসা কিছু বিক্ষোভকারীর কাছে ট্রাম্পের হুঁশিয়ারি আশার বার্তা নিয়ে এসেছে। তারা জানান, ট্রাম্প বা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু কিছু বললেই প্রশাসন চাপে পড়ে। তেহরানের কিছু বাসিন্দা বলেছেন, ট্রাম্পের মন্তব্যে আতঙ্কিত না হয়ে আইনসম্মত ও শান্তিপূর্ণ বিক্ষোভ চালিয়ে যাবেন তারা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। স্বাস্থ্য নিয়ে চলমান গুঞ্জনের মধ্যে মুখ খুললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাতে কালশিটে দাগের কারণ হিসেবে নিয়মের চেয়ে বেশি মাত্রায় অ্যাসপিরিন সেবনের কথা জানান তিনি। পাশাপাশি হোয়াইট হাউসের চিকিৎসকদের বরাতে নিজেকে সম্পূর্ণ সুস্থ দাবি করেন ট্রাম্প। মার্কিন গণমাধ্যমে প্রেসিডেন্টের বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠার পর মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রক্ত পাতলা রাখতে তিনি প্রতিদিন 325 মিলিগ্রাম অ্যাসপিরিন খান, যা সাধারণ চিকিৎসকের পরামর্শের চেয়ে বেশি। তার ভাষ্যমতে তিনি চান না ঘন রক্ত হৃৎপিণ্ডের ভেতর দিয়ে প্রবাহিত হোক। ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসকের বরাতে জানানো হয়, এটি কার্ডিয়াক প্রিভেনশনের অংশ। যদিও সাধারণত কম মাত্রা হিসেবে 81 মিলিগ্রাম অ্যাসপিরিন ব্যবহৃত হয়, ডোজ কমানোর পরামর্শ প্রত্যাখ্যান করে ট্রাম্প বলেন, টানা 25 বছর ধরে একইভাবে ওষুধ খাচ্ছেন এবং এ বিষয়ে তিনি কিছুটা কুসংস্কারাচ্ছন্ন। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাম্পের হৃদযন্ত্রের বয়স প্রায় 65 বছর বয়সী একজন মানুষের সমতুল্য। আরও জানানো হয়, পা ফুলে যাওয়ার জন্য নির্ধারিত কম্প্রেশন মোজা পরা বন্ধ করেছেন, কারণ সেটি তার পছন্দ নয়। শারীরিক ব্যায়াম হিসেবে গলফ ছাড়া অন্য কিছুর প্রতি আগ্রহ নেই ট্রাম্পের। এদিকে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, হোয়াইট হাউসের চিকিৎসকরা তাকে সম্পূর্ণ সুস্থ বলে ঘোষণা দিয়েছেন। একটি কগনিটিভ পরীক্ষায়ও সফল হয়েছেন বলে জানান তিনি এবং সব মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের জন্য এমন পরীক্ষা বাধ্যতামূলক করা উচিত বলে মত দেন তিনি। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।